ফ্রেন্ডস, সবাই ভালো আছো? আজকে আমরা ক্লাস 9-এর আকাশের সাতটি তারা কবিতার দ্বিতীয় স্তবক নিয়ে আলোচনা করব। দেখো, কবিতাটি তোমরা দেখতে পাচ্ছ। কবিতাটি লেখা হয়েছে এবং তার থেকেই এই স্তবকটা আমরা আলোচনা করেছিলাম। আগের দিনের যে আমরা আকাশের সাতটি তারা কবিতার প্রথম স্তবক দিয়ে আলোচনা করেছি, তাতে কবি জীবনানন্দ দাশ সূর্য ডুবার মুহূর্তে সন্ধ্যাকালীন প্রকৃতির রূপ, রস, গন্ধ, স্পর্শ অনুভব করেছেন। ছবিটা একটু দেখে নাও। আগের দিন আমরা এই ছবিটা দেখেছিলাম, আকাশের সাতটি তারার ছবি। তো এবারে আমরা কবিতাটির দ্বিতীয় স্তবকটা পড়ছি, ভালো করে শোনো। পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা, সরপুটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা, এরই মাঝে বাংলার প্রাণ। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। দ্বিতীয় স্তবকের এই কবি অনুভব করেছেন যে আসলে বঙ্গ প্রকৃতির প্রাণ প্রবাহ। কোন কোন প্রাণের গন্ধ ও স্পর্শ অনুভব করেছেন? দেখো, বলেছেন নরম ধানের গন্ধ। ধান গাছের শীষে সজ্জিত নরম ধান মূলত হেমন্ত ঋতুতে দেখা যায়, আর পাকা ধান শীতকালে। শীতের আগে হেমন্ত ঋতুতে ঠান্ডা ও কুয়াশার আবেশ ছড়িয়ে থাকে। নরম ধানের মৃদু গন্ধও পাওয়া যায়। তার মৃদু কোমলতা কবিকে স্পর্শ করে যায়। এরপর কলমির ঘ্রাণ। এই সমস্ত প্রাণ প্রবাহের মধ্যে কবি বঙ্গ প্রকৃতির মধ্যে কবি প্রাণ প্রবাহ অনুভব করেছেন। তো এই কলমির ঘ্রাণ। কলমি হলো এক ধরনের শাক, যা গ্রাম বাংলার পুকুরে বা জলা জায়গায় জন্মে। হাওয়াতে ভরে ওঠে কলমি পাতার সদা গন্ধ। বিমোহিত হন কবি কলমির ঘ্রাণে। এরপর কবি বলেছেন হাঁসের পালক। পল্লী বাংলার পুকুর পাড়ে প্রায় এই হাঁসের পালক দেখা যায়। সারা দুপুর পুকুরের জলে ডুব দিয়ে শামুক গুগলি তুলতে ব্যস্ত হাঁসের দল। দেখো, একটা ছবি দেখো, হাঁসের দল কীভাবে গুগলি খেতে মত্ত। এই হাঁসের দল অবশেষে ক্লান্ত হয়ে বিশ্রাম নেয় পুকুর পাড়ে। ঠোঁট দিয়ে ডানার পালক পরিষ্কার করতে থাকে। আর হাঁসের পালকের মধ্যে কবি অদ্ভুত একটা স্পর্শ এবং গন্ধ পান, তা ইন্দ্রিয় গ্রাহ্য অনুভব শক্তির জন্যই। এরপর বলেছেন স্বর নলখাগড়া গাছ, স্বরকাঠি বলে আমরা চিনি। স্বর গাছের সবুজ শ্যামলিমা আর ঘন সন্নিবিষ্ট অবস্থা কবির চোখে মুখে লেগে থাকে। স্বরবনের মৃদু সুবাসে মোহগ্রস্ত হন কবি। এরপর বলেছেন পুকুরের জল। পুকুরের জলে সাধারণত এই সময় ঠান্ডা এবং অদ্ভুত কুয়াশার স্তর পড়ে যায়। এখানে যে পুকুরের জলের একটা গ্রামীণ জীবনের ঐতিহ্য, যেমন তার সঙ্গে একটা শীতলতা তিনি অনুভব করেছেন কবি।
তারপরে বলছেন চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ। চাঁদা, পুঁটি এগুলো সব ছোটো মাছ। পুঁটি মাছ থেকে একটু আকারে বড় হলে তাদের সরপুঁটি বলে। এরা সবাই পল্লী বাংলার পুকুরের ছোট মাছ, তবে জলে অনেক নিচে এরা থাকে। গভীর জলস্তর থেকে চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ পেয়ে যান কবি, এমনই তার অনুভূতি শক্তি। এরপর বলছেন কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। কিশোরীকে দেখা যায় পুকুর ঘাটে চাল ধুতে ব্যস্ত। টিনের টোকাই কিংবা বাঁশের টোকাই চাল নাড়াচাড়া করার দৃশ্য। সংসারে ছোটোখাটো এরকম কাজ তাদের ওপর বর্তায়। চাল ধোয়া জলে কিশোরীর নরম হাত ঠান্ডা হয়। এই ঠান্ডা এর স্পর্শ অনুভব করেছেন কবি, বলেছেন শীত হাত খান। এই ঠান্ডা নরম হাতের স্পর্শ অনুভূত হয়ে কবি বুঝেছেন যে গেরস্থলীর কাজে কিশোরীর হাতের সঙ্গে যুক্ত থাকে সুধামাখা মমতা, ভালোবাসা ও আন্তরিকতা। ফলে শীত হাত খান হৃদয়ের উত্তাপের আঁচ ছড়িয়ে দেয় মানুষের মনে। এখানে প্রকৃতিমুগ্ধ কবি বাংলার প্রাণকে খুঁজতে গিয়ে প্রকৃতির সঙ্গে লোকায়িত জীবনধারা যুক্ত করেছেন। এরপর দেখো কিশোরের পায়ে দলা মুথা ঘাস। কিশোরীর পর কিশোরীর কথা ভুলেননি কবি। উদ্দাম চঞ্চল পাড়াগাঁর কিশোর যেমন রূপসার ঘোলা জলে এক সাদা ছেঁড়া পালে ডিঙাবায়, তেমনি এখানে দামাল কিশোরের পায়ের চাপে মুথা নামক ঘাস দলিত হয়। মুথা ঘাস দলিত হয়। দলিত মুথা ঘাসের ছোঁয়া পান কবি ইন্দ্রিয়গ্রাহ্য প্রকৃতি চেতনায়। এরপর লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। লাল লাল বট ফল অনেক। বট ফল গাছে পাকলে লাল রং ধারণ করে। পাখির ঠোঁটের স্পর্শে বা আপনা আপনি মাটিতে পড়লে তা ফেটে যায়। নীরবে বট ফল ব্যথা সহ্য করে। আদি অনুভূতির কবি জীবনানন্দ দাশ প্রকৃতির ব্যথায় ব্যথিত হয়ে অনুভব করেছেন লাল বটফলের ক্লান্তির ব্যথা ও নীরবতা। ছবিটা দেখো একবার। দেখো একটা বটগাছ এবং সেই বটগাছের নিচে পড়ে আছে লাল লাল ফল। তো এই বটফলের মধ্যে কবি যে ক্লান্তি এবং নীরবতা অনুভব করেন, এটা কত স্বচ্ছ অনুভূতি শক্তি থাকলে বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত ও নীরবতা বোঝা যায়। অতএব বলা যায় কবি পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে অনুভূতিতে উপলব্ধ করেছেন নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক, স্বর, পুকুরের জল, চাঁদা সরপুঁটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, কিশোরের পায়ে দলা মুথা ঘাস, লাল লাল বট এবং সেই বটফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। এসবই বঙ্গপ্রকৃতির শরীরী সত্তা। প্রতিমা শিল্পী যেমন খড়, বাঁশ, জল, মাটি দিয়ে প্রতিমা গড়েন, তেমনি কবি উপরোক্ত বাংলার একান্ত পরিচিত পল্লী প্রকৃতির সৌন্দর্যে পুকুর কেন্দ্রিক গ্রাম জীবনের অনুপুঙ্খ চিত্র এঁকেছেন। প্রকৃতির আকাশ ও মাটি এবং মাটিতে দাঁড়িয়ে থাকা গাছগাছালির
প্রাণ, এসবের মধ্যেই বাংলার প্রাণকে উপলব্ধি করেছেন কবি। বলেছেন, এরই মাঝে বাংলার প্রাণ। অন্যত্র বলেছেন, আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে। কি সুন্দর প্রকৃতি ভাবনা কবির। সন্ধ্যার গাঢ় অন্ধকারে আকাশে যখন সপ্তর্ষিমণ্ডল দেখা দেয়, তখনও কবি তা টের পান এবং বলেছেন, আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের। এভাবে পল্লী বাংলার প্রকৃতি আর মানুষ এর মধ্যে কবি জীবনানন্দ দাশ খুঁজে পান তার রূপসী বাংলাকে। নিশ্চয়ই এই আলোচনাটা বুঝতে পেরেছ। তো আগের দিনে 2টো কোয়েশ্চেন দেওয়া ছিল আগের প্যারাগ্রাফ থেকে। এই সমগ্র নিয়ে আরেকটা তোমাদের প্রশ্ন দিচ্ছি, এগুলো এটা করবে। দেখো, লাইনটা নিয়েছি, আমি পাই টের, কবি কী এবং কিভাবে টের পেলেন তা সংক্ষেপে লেখো। 1+6 = 7। এই আলোচনা থেকেই সমস্ত প্রশ্নগুলো নিশ্চয়ই করতে পারবে। বেশ, আজকে এখানে রাখি। ভালো থেকো এবং পড়াশোনার সঙ্গে যুক্ত থাকো, সুস্থ থাকো। রাখছি।